গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আমি তো মোটামুটি ভালোই আছি। আর আমার সিম্পল ডেজের হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো পুরনো ইন্ট্রোটা দিয়ে আমার ভিডিওটা আজকে স্টার্ট করলাম। এখানে দেখতে পাচ্ছ বাজার আছে। তো বাজার তো এতদিন নিজেই করে এতদিন নিজে করে খেতাম, এখনও নিজে করেই খাচ্ছি। কিন্তু এখন একটু প্রবলেম হয়, বেশি বেশি বাজার করলে ধরো 3-4 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, সমস্ত কিছু করলে ওই 10-15 কেজির একটা ব্যাগ না বয়ে নিয়ে আসতে খুব সমস্যা হয়। আর এমন একটা জায়গাতে আমরা থাকি, টোটোটা সেখানে আসে না, তো বয়ে বয়ে নিয়ে আসতে হয়। তো এতদিন তো বয়ে নিয়ে এসেছি, কিন্তু এখন একদম লাস্টের দিকে এসে না ডাক্তারেরও মানা আছে যে বেশি ভারী জিনিস চাগিয়ে আনা এগুলো খুব একটা ঠিক হবে না। তো সকালে বাজারে গেছিলাম, যা যা দরকার সবই এনেছি। বড় একটা সাইজের যে ব্যাগটার মধ্যে বেশি ভারী ভারী জিনিস ছিল সেটা দোকানে রেখে এসেছিলাম, আর বাদবাকি ছোট সবজির ব্যাগটা হাতে করে নিয়ে এসেছিলাম। তো এখন দিদি গেছিলো, তো দিদি আবার বাইক নিয়ে গেছিলো যেহেতু, তো সেই জন্য আবার ব্যাগটাকে এনে দিল। ওরা বাজারে গেছিলো। আর আমার মেয়ে এখন সুন্দর করে বলছে, মা আমি তোমাকে সব গুছিয়ে দিই, কারণ বাজারগুলো ধরো যেহেতু সকালে আনলে আবার দুপুরবেলার দিকে গোছানো হয়ে যেত। তো যেহেতু ব্যাগটা সন্ধ্যাবেলায় এসছে, আমি আর ওই ব্যাগটাও গোছাইনি আর এইটাও গোছানো, ভাবলাম দুটো একসাথে গুছিয়ে নেব। আর আমার মহারানী দেখতে পাচ্ছ আমার হাতে হাতে কিন্তু কাজ করে দিচ্ছে, তাহলে আমার কাজটা কতটা এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, আলুর জায়গায় আলু, এগুলো একটা কাজ, সমস্ত জিনিসপত্রগুলো ঢেলে ঢুলে রাখা আর কি। যেহেতু সবজিটা অনেক সময় দেখবে গ্রামে হোক কিংবা শহরে হোক পাড়ায় পাড়ায় বিক্রি করতে আসে, মাছটা বিক্রি করতে আসে, এগুলোতে তোমার অনেক রকম ফ্যাসিলিটি আছে। কিন্তু আমরা এমন একটা জায়গাতে থাকি না, সেখানে সত্যি কথা বলতে কিছুই আসে না। তো যাই হোক, কী আর করা যাবে, কিছু করার নেই। আর এই যে আমাদের এই যে যে ঘরটাতে আমরা শুই, খাটের লাগালাগি যে দেয়ালটা আছে, সেই দেয়ালে না ছোটো ছোটো একদম সবুজ সবুজ কিসের ডিমে যেন একটা চাক টাইপের বানিয়েছে। তো তিধাকে যেদিন থেকে আমি দেখেছি এটা, সেদিন থেকেই তিধা বলছে, মা এটা কিসের ডিম, আমার ভয় লাগছে, তুমি ফেলে দাও। তো প্রথমে ভেবেছিলাম হয়তো হালকা একটু ঘষা দিলেই উঠে যাবে, তারপর দেখলাম একদম গোল গোল ডিম ডিম মতো হয়ে আছে। তো যদি আরও জিনিসটা বেড়ে যায় আর যদি ক্ষতিকারক জিনিস হয়, তো ওই জন্য আমি ভাবলাম না, এটাকে আগে পরিষ্কার করার দরকার। তো ওটাকে পরিষ্কার করে দিয়ে দেখো এখানে ডাল ডুল এটা ওটা সেটা বিস্কিট সব কিছুই এনেছি। প্রত্যেকটা জিনিস কোটোতে কোটোতে এখন ঢেলে রাখার পালা আর কি। অনেকে আমাকে মাঝে মধ্যে বলে যে দিদি তুমি টাউনে এসে আছো, তুমি এরকম একটা জায়গাতে কেন ভাড়া নিয়েছো, তুমি তো একটু ভালো জায়গাতে ভাড়া নিতে পারতে। আসলে কি বলো তো, যখন আমি এসেছিলাম, আমি যেহেতু নদিয়ার মেয়ে, নদিয়ার আমাদের সিটি হচ্ছে কৃষ্ণনগর, আমি কৃষ্ণনগর শান্তিপুর এগুলো ধরো সমস্ত কিছুই চিনি, যেখানকার মেয়ে সেখানে তো চিনবই। আমি যেহেতু শান্তিপুর কলেজে পড়তাম, শান্তিপুরের সমস্ত কিছুই মোটামুটি চিনি, চালিয়ে নেওয়ার মতো মোটামুটি চিনি। কিন্তু আমি যেহেতু মুর্শিদাবাদে আমাদের আমি জন্মের থেকে কোনো দিন আসিনি, আর বহরমপুর সিটিটা আমার কাছে একদমই নতুন, কারণ আমার শ্বশুরবাড়ি মুর্শিদাবাদে হলেও আমার শ্বশুরবাড়ির টুকটাক কাজ কিন্তু ওই নবগ্রাম বলে একটা জায়গা আছে, ওখানেই হয়ে যায়। আমার হাজব্যান্ডও বহরমপুরটা কোথায় কি কিছুই জানে না। তো ওই জন্য না অতটা সাহস করে আমি ওই অচেনা জায়গাতে আমি থাকতে পারিনি। এখানে কিছু চেনা পরিচিত আশেপাশে মানুষ ছিল, ভাবলাম কোনো হেল্প লাগলে তাদেরকে চাইতে পারবো। তো সেই জন্যই আর কি এরকম একটা জায়গাতে ঘর ভাড়া নিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিনকার ব্লগ। পরের দিন সকালে আমার শরীরটা না কেমন যেন পেটটার মধ্যে টেনে টেনে ধরছিল। এখন তো লাস্টের দিকে এসেছি, এখন এক দিন এক এক রকম সমস্যা হবে, সেটা খুবই কমন ব্যাপার। তো এই যে মাজা দিয়ে শিরা দিয়ে পিঠ দিয়ে মাঝে মাঝে একদম টেনে ধরে, এটা কিন্তু ওই 2-3টে অপারেশনের জন্য, যেটা ডক্টর বলেছে এর কোনো মেডিসিন নেই, এটা যত দিন যাবে আরও বেশি পরিমাণে হবে, এটা আমাকে সহ্য করতেই হবে, কিছু করার নেই আর কি। তো আজকে দুপুরে রান্না করব রুই মাছ। তো রুই মাছ বাজারে বিক্রি করতে এসেছিল আর কি। তো ফোন করলে একটা দাদা আছে, মাছ দিয়ে যায়। তো ওনাকেই ফোন করেছিলাম, উনি আসলো। তো রুই মাছ ছিল আর ছিল পোনা। তো পোনা মাছটা না আমার মেয়ে অতটা পছন্দ করে না, আর অনেক দিন দেখলাম রুই মাছ খাওয়া হয়নি, তো ওই জন্য রুই মাছই নিলাম। মাছটাও বেশ ভালো ছিল, একদম মুড়ো টুড়ো কিছু দেয়নি, লেজার দিকের থেকে আর কি আমাকে দিয়েছে। তো কড়াইটাকে পুরোপুরি হিট করে মাছটাকে ভেজে নিচ্ছি। আর আজকে জানো তো আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। প্রেগনেন্সির টাইমে সবথেকে বাজে একটা জিনিস হচ্ছে না খেয়ে থাকা। তো শরীরটা সকাল থেকে এত, সত্যি কথা বলতে এত কেমন কেমন লাগছিল না, মনেই হচ্ছিল না যে কিছু একটা বানায় কি খায়।
তো খাইনি বললে একদমই ভুল হবে, একটুখানি দুধ ছিল, তো সেই দুধের মধ্যে 1 চামচ হরলিক্স দিয়ে খেয়েছি। তো ওইটাই খাওয়া হয়েছে, তাছাড়া কিন্তু আর আজকে আমি কিছুই খাইনি। তো ওই জন্য না খিদেও পেয়ে গেছে, এখন ভাবলাম আর কি খাবো, চলো রান্নাটা করেই নিই, তারপরে একবারে খেয়ে নেব। তো এখন মোটামুটি ঘড়িতে 1টা বেজে গেছে। তো তিধা আসবে 2টোর সময়। কত দূর আজকে ওর আসা পর্যন্ত ওয়েট করতে পারবো না, কারণ আমার একটু খিদে পেয়েছে, আর সকালের ধরো ওষুধটাও খাওয়া হয়নি। তো এখন যদি আবার মিস যায় তাহলে তো আরও বেশি সমস্যা। তো আজকে পটল দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, মানে সবজি দিয়ে আর কি, এর মধ্যে যদি ঢ্যাঁড়স দিতাম তাও ভালো লাগতো। তো ঢ্যাঁড়স আর দিইনি, সবজি দিয়ে মাছের ঝোলটা খুব ভালো লাগে খেতে। আর আমি কিন্তু একদম প্লেন আদা জিরে লঙ্কা বাটা দিয়েই মাছের ঝোলটা করি, যেহেতু ঝাল লবণটা একটু চড়া চড়া দিই। আমার ওই পেঁয়াজ রসুন দিয়ে না একদম জ্যাপটা টাইপের করলে ভালো লাগে না, মাছের ঝোল মনে হয় জিরে আদা আর একটু লঙ্কা বেশি করে দিয়ে ঝাল ঝাল করে করলেই বেশি ভালো লাগে। তো দেখো রান্না বান্না হয়ে গেছে, আমার মেয়ে কিন্তু এখনও আসেনি, আর আমি খেতে বসে পড়লাম। একদম সিম্পল মেনু। ওল সিদ্ধ দিয়েছিলাম, ওল ছিল, সেটা কাসুন্দি কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখেছি, তার সাথে একটু আমের আচার নিয়েছি, টকটক আচার, আর মাছের ঝোল। তো দুপুরে মেয়ে আসার পরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম। এখন মনে মনে ভাবলাম, এই যে শোকেসটা দেখতে পাচ্ছ, এই শোকেসটা না গোছানো হয়নি, কেমন যেন এলোমেলো হয়ে গেছে। তো অনেকেই আমাকে বলে যে অনেকে বলে না, এটা একটা প্রচলিত কথা। একটা দিদিভাই আমাকে বলেছে যে ভাঙা কাজ ইউজ করো না, ভাঙা কাজ করতে হয় না, দাদাভাইকে বলবে এটা চেঞ্জ করে দিতে। তো আমার শোকেসের যে মেন কাজটা, মানে এই যে বড় কাজটা দেখতে পাচ্ছ, সেটা তো আমার অলরেডি কবেই ফেটে গেছে। ফাটা কাচে নাকি মুখ দেখতে হয় না, আর যেহেতু আমাদের এই বাড়িতে তো কোনো ড্রেসিং টেবিল নেই, আমি কিন্তু এই কাজটাতেই সব সময় মুখ দেখি। আর ছোটোবেলা থেকেই শুনে আসি ভাঙা কাছে মুখ দেখতে হয় না, তাহলে নাকি স্বপ্নগুলো সব ভেঙে যায়, এরকমভাবেই মানে সত্যি হয় না। তো এই ভাঙা কাজ আর আমার পাল্টানো হচ্ছেও না, এই ভাবছি পাল্টাবো, আবার দেখছি না থাক। তো এবার ভাবছি না, সত্যি সত্যি তোমাদের কথা শুনে আমার মনে হলো যে শোকেসের নিচের কাজটাও দেখো ভেঙে গেছে। এরকমভাবে খোলা থাকলে ভিতরে যা জিনিসপত্র রাখবে প্রচুর পরিমাণে ধুলো ঢুকে যাবে, মানে কি বলবো, মানে 2 দিন অন্তর অন্তর এত ধুলো হবে, পরিষ্কার করাও তখন সমস্যা। আর এখন ধরো আমি আর এই অবস্থাতে কোথায় বা দোকানে যাব, আর কাকেই বা বলবো, এটা তো একটা ছোটোখাটো কোনো জিনিস না যে আমি একটুখানি মুছে নিলাম, মানে এই মুছে নিলাম বলছি, একটুখানি দোকান থেকে নিয়ে আসলাম দিয়ে লাগিয়ে দিলাম। তো এটাকে মিস্ত্রিকে ডেকে এনে আর কি এটা লাগাতে হবে, মিস্ত্রিদেরই কাজ এটা, ওরা খুব সুন্দরভাবে খুলে আবার সেট আপ করে দেবে। তো তোমাদের দাদাভাইকে কথাটা বলতেই তোমাদের দাদাভাই বললো, না ঠিক আছে, আমি যখন এবার বাড়ি যাব তো এই নিচের কাজটা আর এই উপরের কাজটা ঠিক করে দেবো। আর এইটা হচ্ছে আমার সাজের বাক্স, আর আমাদের বাড়িতে তো একটা জানোই সাজনি বুড়ি আছে, তো তাকে তো প্রত্যেক দিন সাজতেই হবে। কিন্তু একটা কথা ঠিক, এখন কিন্তু এই গোটা শোকেসের যে দায়িত্বটা আর কি, সেটা কিন্তু আমার মেয়ের উপরেই। আমার মেয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে শোকেসটাকে, এটা আর আমাকে দেখতে হয় না। আগে ও একটু দুষ্টু ছিল, সব জিনিস এলোমেলো করে রেখে দিত, কিন্তু এখন আবার খুব গোছানি হয়েছে জানো। তো কিছুদিন আগে কিন্তু আমি ভিডিওতে সবার নাম বলতাম, মাঝে অনেকজনের নাম মিসিং হয়ে গেছে, মানে বলাটা বন্ধ হয়ে গেছে, ওই কমেন্ট খুঁজে খুঁজে নামগুলো তো নোট করতে হয়, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো 2-1টা কমেন্ট এখন আমার চোখে এলো, যেমন তন্ময়ী পালের অ্যাকাউন্ট থেকে আর কি কমেন্ট করা হয়েছে, রিধি পাল হচ্ছে ওর মেয়ের নাম, তো নামটা বলতে বলেছে, হাই রিধি। আর অমৃতা মল্লিক আর প্রিয়াংশ মল্লিক, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা কিউট সাবস্ক্রাইবারের একজন ছেলে একজন মেয়ে। অমৃতা মল্লিক তো নিজের নামটা শুনলে খুব খুশি হবে আমি জানি, কাঁচরাপাড়ার কেবি স্কুলে পড়ে। হাই অমৃতা। আর অব্রদীপ দাসের অ্যাকাউন্ট থেকে আমার কোয়েশ্চেন আনসারের ভিডিওতে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, যেটা রিপ্লাই করতে পারিনি আমি, তার জন্য দিদিভাই খুবই দুঃখিত। আমাকে বলেছিল যে এই সময় তোমার একটা গ্যাসের ওভেন বলছো খারাপ হয়ে গেছে, মানে গ্যাসের একটা উনুন খারাপ হয়ে গেছে, তো তুমি অনলাইনে একটা উনুন মানে নিয়ে নাও আর কি, আমাকে বলেছিল। তো দিদিভাই আমি এটা আমার আর পরে আর বলা হয়নি যে ওই ওভেনটা না এখন জলে, জানো তো, মানে ছোটো গ্যাসটা যেটা জ্বলছিল না সেটা জলে। তো আমি দেখিয়েছিলাম একটা আঙ্কেলকে, তো উনি বলেছে আমার গ্যাসের কোনো প্রবলেম নেই, উপরে যে বার্নারটা আছে আমি নেক্সট একটা কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো, যেটা একটা মানে কি বলবো তামার টাইপের গোল্ডেন কালারের যে ছিদ্র ছিদ্র করা যে জিনিসটা থাকে, যেটা দিয়ে আর কি গ্যাসটা বেরোয়, তো সেই জিনিসটা না আমার একদম মানে ফেটে গেছে, তো ফেটে যাওয়ার কারণে ওই গ্যাসটা জ্বলছিল না, তো ওইটা পাল্টে নিলেই হবে।
আমি যখন কোনো ওই গ্যাস ট্যাস ওইদিকে প্রাঙ্গণ মার্কেটে, আমাদের বহরমপুরের পাশেই একদম প্রাঙ্গণ মার্কেট, যখন ওইদিকে আমি কোনো দরকারে যাব, অ্যাকচুয়ালি কী বলো তো, ওই জিনিসটার জন্য না যাওয়া হয় না। যখন দেখবে কোনো কাজ চলে যায় তখন আর সেই কাজটা করা হয় না, আর যখন একদম আটকে যায় তখন করা হয়। তো আজকে নিয়ে নিলাম, একদম রাগ করো না। আর আজকের ভিডিওটা ছোটোখাটোর মধ্যে এইটুকুনি, কালকে আসবে দারুণ একটা ইন্টারেস্টিং ঘুরতে যাওয়ার ভিডিও, সবাই দেখো।